কারণ গুলি কিন্তু ঠিকানা জানে না, শুধু জানে তাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামতে হবে। গুলি কিন্তু জানে না আমি একটা বাচ্চার শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না আমি একটা বাচ্চার মায়ের শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না যে একটা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে আমার দ্বারা, গুলি কিন্তু জানে না একটা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে আমার দ্বারা, গুলি কিন্তু জানে না যে একটা বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বাচ্চাটাকে তার দাদি তার আত্মীয় স্বজন কি জবাব দিবে যে আমার মা কোথায় যখন প্রশ্ন করবে। গুলি কিন্তু জানে না আমি কার শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না আমি একজন ছাত্র শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না যে একটা মায়ের বুক খালি হতে যাচ্ছে। গুলি শুধু জানে না যে সে কোথায় যাচ্ছে, সে শুধু জানে যে আমার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামতে হবে। আজকে একটি ভিন্ন রকম আলোচনা করতে চাই। সোশ্যাল মিডিয়াতে মঞ্জুরাল মতিন নামে একজন লয়ার, যিনি নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর রিট দায়ের করেছেন সর্বোচ্চ আদালতে। কে এই মঞ্জুরাল মতিন? যখন নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানো হয়, কিছুদিন আগে ছাত্রদের মারা হয়, অটোমেটিক রাইফেল তাক করা হয়, ছাত্রদেরকে দুনিয়া ছাড়া করা হয়, আবু সাইদের মতো মেধাবী স্টুডেন্টদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করার জন্য তাদের উপর গুলি ছোড়া হয়, ছাত্রদের আন্দোলনে ভাইবে কিনা পানি লাগবে কিনা বলে চিল্লানো, মুগ্ধর উপর যখন গুলি চালানো হয়, এইগুলা নিয়ে সারা দেশ যখন চুপ থাকে, শুধু ছাত্ররাই কথা বলে, ঠিক সেই সময় ছাত্রদের রক্ষার জন্য আদালতে রিট দায়ের করে নিরস্ত্র আন্দোলনকারী ছাত্রদের উপর যেন কোনো রকমের গুলি না চালানো হয়। তাকে আমরা শিবির ট্যাগ লাগিয়ে দিলাম। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তিনি একজন শিবির কর্মী। তিনি শিবির ততক্ষণ ছিলেন না যতক্ষণ তিনি একজন টকশো হোস্ট ছিলেন, যতক্ষণ তিনি একজন সংবাদ পাঠক ছিলেন, যতক্ষণ তিনি একজন গায়ক ছিলেন, ততক্ষণ তিনি শিবির কর্মী ছিলেন না, ততক্ষণ তাকে শিবির ট্যাগ দেওয়া হয়নি। যখনই তিনি নিরস্ত্র ছাত্রদের উপর যেন গুলি না চালানো হয়, আমাদের ভাইদের উপর যেন গুলি না চালানো হয়, কারো মায়ের বুক যেন খালি না হয়, সেটার বিরুদ্ধে যখন আদালতে রিট দায়ের করলেন, তখনই সে শিবির হয়ে গেল। ওই দিন নিউজে দেখলাম মঞ্জুরাল মতিন স্যার বলতেছেন, তার পাশে একজন মহিলা উকিল ছিল, উনি বলতেছে ছাত্ররা তো আবার ডাক দিয়েছে রাস্তায় নামার জন্য, তাদের উপর তো গুলি চালানো হবে, আবার তাদেরকে গুলি করবে, এটা কি কেউ আটকাতে পারে না? আমরা আইনজীবী হিসাবে দেখি আমাদের কোনো কিছু করার নাই, আমরা কি কিছুই করতে পারি না? তখন তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আদালতে রিট দায়ের করলে নিরস্ত্র ছাত্রদের উপর যেন আর একটা গুলি না চালানো হয়। সে ততদিন শিবির ছিল না যতদিন সে সংবাদ পাঠক ছিলেন, যতদিন সে টকশো হোস্ট ছিলেন। তার ক্যারিয়ারের প্রায় 15 বছর তিনি উচ্চ আদালতে, হাইকোর্টে তিনি লয়ার হিসাবে ছিলেন, লয়ারের দায়িত্ব পালন করতেছিলেন। তখন তিনি শিবির হননি, তখন তিনি শিবির ছিলেন না। যখনই মায়ের বুক খালি হওয়া থেকে বাঁচাতে যাচ্ছেন, আর যেন একটা প্রাণ না ঝরে পড়ে, আর যেন রক্তে রঞ্জিত না হয় আমাদের দেশের রাজপথ, আমাদের স্বাধীন বাংলা যেন আর যেন রক্তে রঞ্জিত না হয়, সেটার জন্য তিনি চেষ্টা করলেন, তিনি কথা বললেন, আওয়াজ তুললেন, তখন তিনি শিবির হয়ে গেলেন। দেখুন, এখানে খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে। নিরস্ত্র ছাত্ররা যখন আন্দোলন করছে তাদের দাবি আদায়ের জন্য, স্বাধীন রাষ্ট্রে তাদের চাওয়াটা পূরণ করার জন্য যখন আন্দোলন করছে, তখন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি যেন অটোমেটিক বা সেমি অটোমেটিক রাইফেল তাক করে তাদের উপর গুলি না চালানো হয়, এই জন্য তিনি সর্বোচ্চ আদালতের কাছে রিট দায়ের করলেন, সমাধান চাইলেন। তিনি নিজে কোনো কিছু করতে গেলেন না, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত
মাননীয় আদালতের কাছে যখন তিনি সমাধান চাইলেন, তিনি তখন শিবির হয়ে গেলেন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যারা তাকে শিবির বলতেছে, এই কাজগুলো করার জন্য, ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য যারা শিবির বলছেন তাকে, যারা তাকে শিবির ট্যাগ দিচ্ছেন, তারা আসলে কি চায়? তারা কি চায় ছাত্রদের উপর গুলি চালানো হোক, অটোমেটিক বা সেমি অটোমেটিক রাইফেল দিয়ে তাদের উপর গুলি চালানো হোক? এটা কি তারা চায়? আমি বলছি না তারা চায়, তবে যারা তাকে এই ছাত্রদের পক্ষে দাঁড়ানোর জন্য, আরেকটা প্রাণ যেন না ঝরে যায়, আরেকটা স্টুডেন্টদের উপর যেন গুলি না চালানো হয়, এই জন্য যখন তিনি হাইকোর্টে সমাধান চাইলেন, সর্বোচ্চ আদালতে, মহামান্য আদালতের কাছে যখন তিনি সমাধান চাইলেন, তখন তিনি শিবির হয়ে গেলেন। যারা এই কাজটা না করতেছে তারা কি চায় যে ছাত্ররা গুলিবিদ্ধ হোক, তাদের উপর গুলি চালানো হোক? তারা কি চায়? আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ইনি ছাত্রদের পক্ষে দাঁড়ানোর জন্য তিনি শিবির হয়ে গেলেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মাথার তাজ, আমার শিক্ষকরা যখনই রাস্তায় নেমে আসলেন ছাত্রদের পক্ষে কথা বলার জন্য, তারা সবাই শিবির। আমরা যদি খেয়াল করি, মামুনুর রশিদের মতো একজন ব্যক্তি রাস্তায় নেমে এসেছেন, মোশাররফ করিমের মতো ব্যক্তিরা রাস্তায় নেমে এসেছেন, সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করতেছেন। মোশাররফ করিম তিনিও শিবির, তিনিও শিবির। শিল্পী সমিতি, ছাত্র জনতা, সাধারণ মানুষ, সাংবাদিক, সবাই যার যার জায়গা থেকে তারা প্রতিবাদ করতেছেন, তার মানে তারা সবাই শিবির। এরকম নিরস্ত্র স্টুডেন্টদের উপর যেন গুলি না চালানো হয়, কারো কোনো মায়ের বুক যেন খালি না হয়, বাংলার সোনার ছেলেদের উপরে যেন অটোমেটিক বা সেমি অটোমেটিক রাইফেল তাক করে গুলি না চালানো হয়, এই জন্য যারা আবেদন করছেন তারা শিবির হয়ে গেলেন। তাদেরকে শিবির করা লাগবে, তাদেরকে শিবির হতে হবে এই চাওয়াটার জন্য। অদ্ভুত এক জাতি আমরা, আমাদের চোখ, আমাদের নাক, কান সব বন্ধ। যারা প্রতিবাদ করার জন্য নিরস্ত্র ছাত্রদের উপর একটা গুলি যেন না চালানো হয়, সেই জন্য যারা প্রতিবাদ করলেন তারা শিবির হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তাহলে কেন সেই কাজটা করলেন না? ছাত্রদের উপর গুলি চালানো যেন না হয় সেটার জন্য আদালতে আপনি কেন কি রিট করলেন না? আপনি কেন সেটার প্রতিকার চাইলেন না? অটোমেটিক বা সেমি অটোমেটিক রাইফেল তাক করে যেন ছাত্রদের উপর গুলি না চালানো হয়, সেই জন্য সেই প্রতিকার আপনি কেন চাইলেন না? ছাত্রদের পাশে আপনি কেন দাঁড়ালেন না? আপনি কেন বললেন না যে নিরস্ত্র ছাত্রদের উপর যেন আরেকটা গুলি না চালানো হয়? আমার জন্য যখন রাষ্ট্রের কোনো একটা কাজ, রাষ্ট্রের কোনো একটা কিছু পছন্দ না হয়, আমি বাক স্বাধীনতা আছে আমার, আমি কথা বলতেই পারি, আমি প্রতিবাদ করতেই পারি। নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর কেন গুলি চালানো হয় সেটা যেন আর না হয়, সেই জন্য প্রতিকার আপনি কেন চাইলেন না? সে চাওয়ার জন্য, সে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য যদি তিনি শিবির হয়ে থাকেন, তাহলে আপনি কে? আমার প্রশ্ন হচ্ছে, আপনি কে? আপনার চাওয়াটা কি? আপনার উদ্দেশ্যটা কি আসলে? নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করার জন্য যে ব্যক্তি প্রতিবাদ করলো, যে ব্যক্তি সর্বোচ্চ আদালতের কাছে রিট দায়ের করলো, নিরস্ত্র ছাত্রদের উপর যেন আরেকটা গুলি না চালানো হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন আকাশ বাতাস মায়েদের কান্নায় ভারী না হয়, আর যেন একটা তাজা প্রাণ যেন ঝরে না যায়, এই জন্য প্রতিকার যে আদালতের কাছে যিনি রিট দায়ের করলেন, সে শিবির হয়ে গেলেন। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আপনি কেন সেই কাজটা করলেন না? সে যদি শিবির হয়ে থাকে, আপনি কে? আমার প্রশ্ন হচ্ছে, আপনি কে? আপনি আসলে কে? কি চান আপনি? আপনার উদ্দেশ্য কি? নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর অপরাধে তাদেরকে সাজা দেওয়ার আহ্বান জানিয়েছে। যে পুলিশরা গুলি চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ছাত্রদের উপর আর গুলি চালানো যাবে না। এই কথাগুলো যারা বলে তারা শিবির হয়ে যায়। ছাত্রদের পাশে যারা দাঁড়ায় তারা শিবির হয়ে যায়।
আর এই কাজগুলো যারা করে না, ছাত্রদের পাশে যারা দাঁড়ায় না, তারা কি আসলে ভালো মানুষ? এইরকম ভালো মানুষের আসলে দরকার নেই। মঞ্জুরুল মতিন স্যার, স্যালুট আপনাকে। নিরস্ত্র ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য আপনাকে স্যালুট। এভাবে আর কত ভাই? আমাদের দেশটাকে কখনো ঠিক হবে না, এভাবে চলতে থাকবে প্রতিদিন। আর কত প্রাণ ঝরবে, আর কত মায়ের বুক খালি হবে যখন মনে হয় ছাত্রদের লাশগুলো চোখে ভেসে ওঠে, চোখে পানি টলটল করে। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারকে, সম্মানিত টিচারকে বলতে শুনেছি, আমরা শিক্ষক, আমরা লজ্জা পাই, আমরা শিখেছি তোমাদের কাছে, তোমরা পিছু হটবা না, আমরা তোমাদের পাশে আছি যতক্ষণ পর্যন্ত 9 দফা আমাদের আদায় না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কথা বলতেছেন আর কান্না করতেছেন যে তাদের গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে মানুষ হওয়ার জন্য পাঠাইছে, লেখাপড়া করার জন্য পাঠাইছে। তাদের বাবা মার কাছে আমরা কি জবাব দিব? তাদের বাবা মার কাছে? আমরা লজ্জিত। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আপনি কি মানুষ না? আপনার কি বিবেক নাই? আপনার কি বাধে না এই জায়গায় একটু? কিভাবে এই বাচ্চাদের উপর আপনারা গুলি চালান? আমরা এই দেশটা আসলে চাই না, এই আমাদের অসুস্থ এই দেশটা আমরা চাই না, আমাদের সুস্থ দেশটা চাই। 71-এ যারা মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, সেই স্বাধীন রাষ্ট্রটা আমরা চাই, যেখানে আমরা কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আমাদের মতামতগুলো আমরা প্রকাশ করতে পারবো, আমাদের উপর আক্রমণ চালানো হবে না। আমরা সেই দেশটা চাই। আমাদের দেশটা তো এরকম ছিল না। দিন শেষে একটা কথাই বলবো, আমরা নিরস্ত্র ছাত্রদের উপর যেন কোন গুলি না চালাই। একটা গুলি একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে, আপনারা একটা গুলিও চালায়েন না। তাদের কাছে হাত জোরে বলতেছি, একটা গুলিও চালায়েন না। একটা সাধারণ শিক্ষক, সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতার উপরে একটা গুলিও চালায়েন না আপনারা। কারণ গুলি কিন্তু ঠিকানা জানে না, শুধু জানে তাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামতে হবে। গুলি কিন্তু জানে না আমি একটা বাচ্চার শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না আমি একটা বাচ্চার মায়ের শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না যে একটা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে আমার দ্বারা, গুলি কিন্তু জানে না একটা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে আমার দ্বারা, গুলি কিন্তু জানে না যে একটা বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বাচ্চাটাকে তার দাদি, তার আত্মীয় স্বজন কি জবাব দিবে যে আমার মা কোথায়, যখন প্রশ্ন করবে। গুলি কিন্তু জানে না আমি কার শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না আমি একজন ছাত্র শরীরে লাগতেছি, গুলি কিন্তু জানে না যে একটা মায়ের বুক খালি হতে যাচ্ছে। গুলি শুধু জানে না যে সে কোথায় যাচ্ছে, সে শুধু জানে যে আমার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামতে হবে। সুতরাং আমরা আমাদের সুস্থ বাংলাদেশকে চাই, এই অসুস্থ বাংলাদেশকে আমরা নিতে পারতেছি না।